দুর্গাপুরের ভিতরের দিকে একটা পুরনো বয়েজ হোস্টেল ছিল। চারপাশটা এত চুপচাপ ছিল যে সন্ধ্যার পর রাস্তায় মানুষ দেখা যেত না বললেই চলে। প্রায় ৮০ জন স্টুডেন্ট থাকতো ওখানে। আর পুরো হোস্টেলটা দেখাশোনা করত সুকময় দা বলে একজন ওয়ার্ডেন। লোকটা প্রায় ২০ বছর ধরে ওই হোস্টেলেই ছিল। কিন্তু আজও নাকি গভীর রাতে হোস্টেলের ৩ তলায় গেলে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। সবকিছু শুরু হয় হঠাৎ একটা স্টুডেন্ট হারিয়ে যাওয়ার পর থেকে। সেই রাতেও সব নর্মালি ছিল। কেউ পড়ছিল, কেউ মোবাইল চালাচ্ছিল, কেউ নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। কিন্তু হঠাৎ রাত ১১টার পর ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। রুমমেটরা প্রথমে ভেবেছিল ওয়াশরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন ফিরে আসেনি তখন সবাই মিলে খুঁজতে শুরু করে। রুফ, বাথরুম, স্টোর রুম, এমনকি হোস্টেলের পিছনের ঝোপঝাড়ও দেখা হয়, কিন্তু ছেলেটা যেন হঠাৎ হাওয়া হয়ে গিয়েছিল। পুলিশ আসে, মিসিং রিপোর্ট হয়, কিন্তু আসল ভয়টা শুরু হয় তার ২ দিন পর থেকে। সেই রাত প্রায় ২:৩০টার সময় ৩ তলা থেকে একটা ছেলে ঘুমের মধ্যে শুনতে পায় যেন কেউ ভেজা পা নিয়ে হাঁটতেছে। সে ভাবে হয়তো সুকুময় দা, কিন্তু দরজা খুলে দেখে পুরো করিডোর ফাঁকা, শুধু ফ্লোরে ভেজা পায়ের দাগ। আর সেই দাগগুলো গিয়ে থেমেছিল ওই মিসিং ছেলেটার রুমের সামনে। তারপরে রাত থেকে আরো আজব আজব জিনিস হতে থাকে। বন্ধ থাকা রুমের ভিতর থেকে পেজ উল্টানোর আওয়াজ আসতো। মাঝে মাঝে মনে হতো কেউ খুব মন দিয়ে পড়াশোনা করতেছে। তারপর হঠাৎ রুমের ভেতর থেকে দরজায় নক শুরু হতো। কিন্তু প্রবলেম হলো রুমটা বাইরে থেকে লক করা ছিল। একদিন একটা স্টুডেন্ট সাহস করে কি হোল দিয়ে ভিতরে তাকায়, আর সাথে সাথেই চিৎকার করে পিছনে পড়ে যায়। পরে শুধু একটা কথাই বলেছিল, ভিতরে কেউ চেয়ার নিয়ে বসেছিল। এরপর থেকে রাত হলে হোস্টেলের পরিবেশ পুরোটাই বদলে যায়। কারোর বাথরুমের দরজায় মাঝরাতে নক করতো, কেউ শুনতো তাকে নিচে থেকে নাম ধরে ডাকতেছে। আবার কোনোদিন ৩ তলার লাইট নিজে থেকেই অন হয়ে যেত। সুকময় দা প্রথমে এসব একদম বিশ্বাস করেনি, উল্টা সবাইকে বকা দিত। কিন্তু এক রাতে কারেন্ট চলে যাওয়ার পর উনি নিজের হাতে টর্চ নিয়ে ৩ তলায় উঠেছিলেন। আর তখনই উনি প্রথমবার সেই আওয়াজটা শুনতে পায়, যেন কেউ খুব ক্লিয়ার ভাবে খাতায় কিছু লিখতেছিল। আর আওয়াজটা আসতেছিল ওই বন্ধ রুমের ভেতর থেকে। তো বন্ধুরা, লাইট অফ করে হেডফোন কানে লাগিয়ে স্টোরিটা শুনতে থাকুন। চলুন শুরু করি। হাই, আমার নাম সুকুময় দাস। আমার বয়স প্রায় ৫০ বছর। পেশায় আমি একজন বয়েজ হোস্টেলের ওয়ার্ডেন। দুর্গাপুরের বালাজি বয়েজ হোস্টেলে আমি প্রায় ২০ বছর ধরে কাজ করতেছি। এই ২০ বছরে অনেক স্টুডেন্ট দেখেছি, অনেক ঝামেলা, অনেক মারামারি, অনেক রাতের ইনসিডেন্টও হ্যান্ডেল করেছি। হোস্টেলে মোটামুটি ৮০ জনের মতো স্টুডেন্ট ছিল। আর আমার ডিউটি বলতে গেলে ২৪ ঘন্টাই। শুধু কলেজের টাইমটুকু ফাঁকা পাই, আর ওই সময়টা আমি বাড়ি গিয়ে ফ্যামিলির সঙ্গে কাটাই। হোস্টেল থেকে মাসে ২০,০০০ টাকার মতো মাইনে পাই। টাকাটা বেশি না হলেও মোটামুটি ভালো করেই সংসারটা চলে যাচ্ছিল। আজ দিনটা ছিল সোমবার। আমি প্রতিদিনের মতোই সকাল ৫টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে প্রথমে এক এক করে সব স্টুডেন্টদের ডাকতে লাগলাম। কেউ উঠতে চায় না, কেউ আবার কম্বল মুড়ি দিয়েই ঘুমিয়ে থাকে। তাই মাঝে মাঝে দরজায় জোরে ধাক্কা দিতে হতো। তারপর আমি নিচে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি হলো কিনা। আমাদের হোস্টেলে সকালে হালকা ব্রেকফাস্ট দেওয়া হতো, ১ গ্লাস চা, ২ পিস ব্রেড আর একটি ডিম। খুব বেশি কিছু না, তবে স্টুডেন্টরা খেয়ে নিত। সকাল ৬টার সময় আমি ডাইনিং হলের সামনে দাঁড়িয়ে সবাইকে ব্রেকফাস্টের জন্য ডাকছিলাম। ব্রেকফাস্ট শেষ করে বেশিরভাগ স্টুডেন্ট নিজেদের রুমে গিয়ে পড়তে বসে গেল, আর আমি পুরো হোস্টেল ঘুরে ঘুরে মনিটরিং করতেছিলাম। কিছুক্ষণ পর ৮টা বেজে গেল। আমি সবাইকে বললাম কলেজের জন্য রেডি হতে। কলেজটা হোস্টেলের একদম পাশেই ছিল, তাই সবাই হেঁটে যেত। কিছুক্ষণের মধ্যেই পুরো হোস্টেল ফাঁকা হয়ে গেল। তারপর আমি বাড়ি চলে গেলাম। গিয়ে গিন্নির সঙ্গে একটু গল্প করলাম, চা খেলাম। রোজকার মতো সবকিছু নর্মালি ছিল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে ৩টা বেজে গেল। আমি আবার হোস্টেলের দিকে রওনা দিলাম। হোস্টেলে পৌঁছে দেখি কলেজ ছুটি হয়ে গেছে। কেউ স্নান করতেছে, কেউ মোবাইল নিয়ে বসে আছে, আবার কেউ নিচে ডাইনিং হলে খাবারের জন্য অপেক্ষা করতেছে। তারপর সবাই এক এক করে খাবার খেতে আসলো। আমিও সকালের মতো খাবার বিলি করতে হেল্প করতেছিলাম। আমাদের হোস্টেলে একটা ছেলে ছিল, নাম অমিত কুমার। ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল। পড়াশোনা ছাড়া তার অন্য কোনো খারাপ নেশা বা বাজে অভ্যাস ছিল না। না কারোর সঙ্গে বেশি আড্ডা দিত, না হোস্টেলের ছেলেদের মতো বেশি ঘোরাঘুরি করত। সারাদিন নিজের মতোই থাকতো।
কলেজ যেত, ফিরে এসে চুপচাপ পড়তে বসে যেত। কিন্তু ছেলেটার একটা অদ্ভুত রোগ ছিল। রাতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর সে ঘুমের মধ্যে বেড থেকে উঠে পড়তো। তারপর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করত। প্রথম প্রথম অনেকেই ভেবেছিল ছেলেটা হয়তো মজা করতেছে, কিন্তু পরে বোঝা গেল অমিত আসলে ঘুমের মধ্যে এগুলো করত। তাই ওর রুমমেটদের আগে থেকেই বলে দিয়েছিল রাতে ঘুমানোর আগে যেন দরজাটা ভালো করে লক করে নেয়, কারণ একবার ঘুমের মধ্যে বেরিয়ে গেলে অমিতকে থামানো খুব কঠিন হয়ে যেত। মাঝে মাঝে তো এমনটা হয়েছিল রাত 2টার সময় হোস্টেলের নিচে গিয়ে ওকে ধরে আনতে হয়েছিল। কিন্তু আজব ব্যাপার হলো পরের দিন সকালে এগুলোর কিছুই ওর মনে থাকতো না। আমি নিজেও অনেকবার ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম, তুই রাতে এমনটা করিস কেন রে? ছেলেটা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতো, কি করেছি আমি সুকুময়দা? আজ দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই হোস্টেলের ছেলেদের কাছে এক আলাদা আনন্দ। সকাল থেকে পুরো হোস্টেল উল্টাপাল্টা হয়ে যেত। যে ছেলেরা অন্য দিনে সকাল 6টার আগে বেড থেকে উঠতো না, তারাও ওই দিন 5টা বাজতেই মাঠে নেমে পড়তো। কেউ ক্রিকেট খেলতো, কেউ ফুটবল খেলতো, আবার কেউ করিডোরে বসে লাউড স্পিকারে গান চালিয়ে আড্ডা দিত। আমি প্রত্যেক রবিবার একটু বেশি টেনশনে থাকতাম, কারণ ওই দিন হোস্টেল কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যেত। কেউ উইন্ডোর গ্লাস ভাঙতো, কেউ আবার বাথরুমের পানি নিয়ে এমন দুষ্টামি করতো যে পুরো ফ্লোর একদম পানি পানি হয়ে যেত। একবার তো 2জন স্টুডেন্ট মিলে আরেকজনকে ঘুমের মধ্যে পুরো টুথপেস্ট দিয়ে মাখিয়ে দিয়েছিল। ছেলেটা ঘুম থেকে উঠে নিজের মুখ দেখে এমন চিৎকার করেছিল যে আমি নিচ থেকে দৌড়ে উপরে উঠে গিয়েছিলাম। আবার একটা ছেলে ছিল, নাম বাপ্পা। সে রোজ রবিবার দুপুরে হরর স্টোরি বলে নাকি সবাইকে ভয় দেখাতো। পুরো হোস্টেলটা ওই দিন হাসি মজাতে ভরেছিল। কিন্তু ওই রবিবারে আমি প্রথমবার একটা আজব জিনিস খেয়াল করি। দুপুরবেলা সবাই নিচে মাঠে ক্রিকেট খেলছিল। আমি অফিস রুমের জানালা দিয়ে ওদের খেলা দেখছিলাম। হঠাৎ চোখ গেল 3তলার দিকে। দেখলাম করিডোরের শেষ মাথায় কেউ একজন দাঁড়িয়ে নিচে মাঠের দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে আমার মনে হলো হয়তো অমিত, কারণ ওর গায়ের টি শার্টটা অমিতের মতোই লাগছিল। আমি নিচে থেকে চিল্লিয়ে বললাম, ওই অমিত, নিচে আসবি না? কিন্তু কোনো রেসপন্স এলো না। লোকটা একদম চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি ভাবলাম হয়তো শুনতে পাইনি, তাই আমি আবার অফিস রুমে ফিরে আসলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন ডাইনিং হলে গেলাম, তখন আমি দেখি অমিত ওখানেই বসে আছে। আমি অবাক হয়ে বললাম, তুই এখানে? তাহলে উপরে কে দাঁড়িয়েছিল? অমিত আমার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে হালকা হেসে বলল, আমি তো অনেকক্ষণ ধরেই এখানেই আছি। তখন বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবিনি, কিন্তু ওই দিনের পর থেকে রবিবার হলেই জানি কেমন হোস্টেলটার পরিবেশ আমার কাছে অন্যরকম লাগতে শুরু হলো। কয়েকদিন এভাবেই কেটে গেল। হোস্টেলে আবার আগের মতোই পড়াশোনা, আড্ডা, হাসি মজা চলতেছিল। আমিও আস্তে আস্তে ওই আজব ঘটনাগুলো মাথা থেকে বের করে দিতে শুরু করলাম। হঠাৎ একদিন রাতে প্রায় রাত 11টার দিকে হঠাৎ উপর থেকে জোরে চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল অন্য এক ছেলে একসাথে চিৎকার করতেছে। কেউ জোরে জোরে আমার নাম ধরে ডাকছিল, সুকুময়দা, তাড়াতাড়ি আসুন। আমি তখন নিচে অফিস রুমে বসে রেজিস্টারে হিসাব লিখতেছিলাম। আওয়াজ শুনে চেয়ার থেকে উঠে দৌড় দিলাম। দিয়ে সিঁড়ির উপর উঠতেই আমার বুকের ভেতরটা কেমন জানি ধুকবুক ধুকবুক করতে শুরু হলো। কারণ এত বছর হোস্টেলে কাজ করতেছি, কিন্তু ওই রকম ভয় পাওয়া চিৎকার আমি আগে খুব কমই শুনেছি। আমি উপরে গিয়ে দেখি সব স্টুডেন্টই একসাথে দাঁড়িয়ে আছে। সবার মুখ একদম ঘাবড়ে গিয়ে কান্না করার মতো অবস্থা হয়ে আছে। আমি জোরে বললাম, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তখন অমিতের রুমমেট হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলল, সুকুময়দা, অমিতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে আমার মাথা একদম ঘুরে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম, কেন, রুমে নাই নাকি? ওরা বলল, না, একটু আগেও রুমেই ছিল, আমরা নিজের চোখে দেখেছি। আমি তখন আরো টেনশনে পড়ে গেলাম, কারণ অমিতের ওই ঘুমের মধ্যে বেরিয়ে যাওয়ার অভ্যাসটার কথা আমার মাথায় হঠাৎ চলে আসলো। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, রাতে দরজাটা ভালো করে লক করেছিলিস তো? ওরা বলল, হ্যাঁ সুকুময়দা, আমরা নিজেরা দরজা লক করেছিলাম, আর তখন অমিত রুমেই ছিল। কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল, কারণ রুমটা ভেতর থেকে লক ছিল, জানালাতেও গ্রিল লাগানো ছিল। তাহলে ছেলেটা গেল কোথায়?
তখন আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে পুরো হোস্টেল খুঁজতে শুরু করলাম। প্রথমে 3 তলা সব রুম চেক করলাম, বেডের নিচে, বাথরুম, রব, যেখানে যেখানে মানুষ লুকিয়ে থাকতে পারে সব জায়গা দেখলাম। তারপর নিচে নামলাম। ডাইনিং হলটা একদম ফাঁকা পড়েছিল। আমি জোরে জোরে অমিতের নাম ধরে ডাক দিতে লাগলাম, কিন্তু কোনো রেসপন্স এলো না। তখন হোস্টেলের কয়েকটা ছেলেও আমার সাথে খুঁজতে বের হলো। কেউ মাঠে গেল, কেউ হোস্টেলের পিছনের দিকে গেল, আর আমি নিজে একটা টর্চ নিয়ে ওয়াশরুমের পুরনো স্টোর রুমের দিকে গেলাম। ওই সময় পুরো হোস্টেলটার মধ্যে একটা অদ্ভুত চুপচাপ পরিবেশ হয়ে গিয়েছিল। দূর থেকে শুধু কুকুরের ডাক আসতেছিল, আর মাঝে মাঝে হাওয়ায় জানালার গ্লাস কাঁপছিল। আমি যতই অমিতের নাম ধরে ডাকতেছিলাম, ততই আমার মনে হচ্ছিল হোস্টেলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। তারপর আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে হোস্টেলের ওনারকে কল করলাম। ওই সময় আমার হাত এত কাঁপছিল যে নাম্বার ডায়াল করতেও অসুবিধা হচ্ছিল। ওনার ফোন ধরতেই আমি সব ঘটনা খুলে বললাম। তারপর কলেজের প্রিন্সিপাল স্যারকেও একটা কল করলাম। কিছুক্ষণের মধ্যেই 2জন হোস্টেলে এসে উপস্থিত হলো। তখন পুরো হোস্টেলের পরিবেশ একদম অশান্ত হয়ে গিয়েছিল। কেউ নিচে দাঁড়িয়েছিল, কেউ আবার করিডোর দিয়ে এদিক ওদিক যাচ্ছিল। অনেক স্টুডেন্টদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিন্সিপাল স্যার এসে আমার উপর রেগে গেলেন। উনি বললেন, তুমি থাকতে একটা স্টুডেন্ট রাতে হোস্টেল থেকে হারিয়ে গেল, আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সত্যি কথা বলতে ওই সময় আমার নিজেরও মাথা কাজ করতেছিল না। আমি আস্তে করে বললাম, স্যার, ওরা তো আর ছোট বাচ্চা নয়। আমি একটু আগেই ওদের রুম থেকে নিচে এসে রেজিস্টার নিয়ে বসেছিলাম মাত্র। তারপরে হঠাৎ উপর থেকে চেঁচামেচির আওয়াজ পাই, এসে দেখি অমিত নেই। কথাগুলো বলার সময় নিজের কাছেই নিজেকে দোষী মনে হচ্ছিল। তারপর আমরা আবার নতুন করে খুঁজতে শুরু করলাম। হোস্টেলের প্রতিটা ফ্লোর, রুফ, বাথরুম, স্টোর রুম, এমনকি পানির ট্যাঙ্কির পাশের জায়গাটাতেও দেখা হলো। কয়েকজন স্টুডেন্টকে নিয়ে হোস্টেলের বাইরে বের হলাম। রাতে রাস্তাগুলো তখন একদম ফাঁকা পড়েছিল। দূর থেকে শুধু কুকুরের ডাক আর হাওয়ার আওয়াজ আসতেছিল। আমি টর্চ নিয়ে হোস্টেলের পিছনে ঝোপঝাড়ের মধ্যে খুঁজলাম। বারবার অমিতের নাম ধরে ডাকতেছিলাম, অমিত, এই অমিত, কিন্তু কোনো সাড়া পেলাম না। প্রায় 1 ঘন্টা খোঁজার পর যখন কিছু পাওয়া গেল না, তখন প্রিন্সিপাল স্যার অমিতের বাড়িতে ফোন করলেন। ফোন ধরতেই উনি বললেন, হ্যালো, অমিত কি বাড়ি ফিরেছে? ওকে হোস্টেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে অমিতের মা চিৎকার করে উঠল। উনি কাঁদতে কাঁদতে বলল, কি বলেন আপনারা, অমিত তো বাড়ি আসেনি। তখন আমার বুকের ভেতর কেমন জানি একটা চাপ মেরে উঠল, কারণ তখন পর্যন্ত আমার মনে একটা আশা ছিল, হয়তো অমিত কোনোভাবে হোস্টেল থেকে বেরিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু ওই ফোন কলটার পর বুঝলাম বিষয়টা অনেক সিরিয়াস। প্রায় আধা ঘন্টা পর অমিতের মা বাবা হোস্টেলে এসে পৌঁছালেন। অমিতের মা তখন কান্না করতে করতে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বারবার আমাকে ধরে জিজ্ঞাসা করতেছিলেন, আমার ছেলে কোথায়, কি করে হারিয়ে গেল? কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না। ওই রাতে প্রথমবার আমার নিজের হোস্টেলটাকেও অচেনা লাগতে শুরু করতেছিল। তারপর আমি, প্রিন্সিপাল স্যার, হোস্টেলের ওনার আর অমিতের বাবা মা মিলে হোস্টেলের পাশেরই একটা থানায় গেলাম। সেখানে গিয়ে পুরো ঘটনাটি খুলে বললাম। পুলিশ অফিসার প্রথমে অনেক প্রশ্ন করলেন, কখন লাস্ট দেখা গিয়েছিল, কার সঙ্গে রুমে ছিল, কোনো ঝগড়া হয়েছিল কিনা, এসব পুলিশ জিজ্ঞাসা করলেন। তারপর ওরা একটা মিসিং কেস রেজিস্টার করলো। পুলিশ বলল সকাল হলে সার্চ টিম পাঠাবে। কিন্তু ওই রাতে থানা থেকে ফেরার সময় জানি না কেন আমার মনে বারবার বলতেছিল অমিতের সঙ্গে কিছু খুব খারাপ হয়ে গেছে। পরের দিন সকাল হতেই পুরো হোস্টেলটা যেন একদম কান্নায় ভরে গেল। কেউ ঠিক মতো কথা বলতেছিল না, কেউ আবার চুপচাপ নিজের বেডে গিয়ে বসেছিল, আবার কেউ বারবার নিচে গিয়ে দেখতেছিল পুলিশ আসছে কি না। সেদিন হোস্টেলের একটাও স্টুডেন্ট কলেজে যায়নি। পুরো বিল্ডিংটার মধ্যে একটা অস্বাভাবিক নিঃশব্দ পরিবেশ হয়ে গিয়েছিল। সকাল প্রায় 9টার দিকে হোস্টেলের সামনে একসাথে কয়েকটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। তারপর একটা পুরো পুলিশের টিম হোস্টেলের মধ্যে ঢুকলো। ওরা এসেই প্রথমে অমিতের রুমমেটদের আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। লাস্ট কবে দেখেছিল, রাতে অমিত কি করছিল, কারোর সঙ্গে কোনো প্রবলেম ছিল কিনা, এইসব নিয়ে অনেক প্রশ্ন করছিল। তারপর একজন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন অমিতের সঙ্গে কারো ঝগড়া বা কোনো শত্রুতা ছিল কিনা। কথাটা শুনে আমার বুকটা কেমন জানি করে উঠল। আমি চোখের জল ধরে রাখতে পারছিলাম না। কান্না করতে করতে বললাম, না স্যার, অমিত অনেক শান্ত স্বভাবের ছেলে ছিল। ঝগড়া তো দূরের কথা, আমি কোনোদিন ওর মুখ থেকে জোরে কথা বলতেও শুনিনি। সত্যি বলতে ওই সময় আমার অমিতের জন্য খুব খারাপ লাগতেছিল। ছেলেটা নিজের মতে থাকতো,
কারোর কোনো ক্ষতি করতো না, হোস্টেলের সবচেয়ে ভদ্র ছেলেদের মধ্যে একজন ছিল। তারপর পুলিশ পুরো হোস্টেল সার্চ করতে শুরু করলো। প্রতিটা রুম, বাথরুম, রুম, স্টোর রুম, এমনকি পানির ট্যাঙ্কের ভিতরটাও দেখা হলো। হোস্টেলের বাইরেও সার্চ করতে লাগলো। পুলিশ হোস্টেলের চারপাশের রাস্তাগুলো চেক করলো। পাশের ঝোপঝাড়, মাঠ, পুরনো বিল্ডিং, সব জায়গায় খোঁজা হলো। দুপুর থেকে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু অমিতের কোনো খোঁজ পাওয়া গেল না। তখন কিছু পুলিশ টর্চ নিয়ে হোস্টেলের পিছনের ঝোপঝাড় আর পুরনো পুকুরের দিকে গেল, কিন্তু কোথাও অমিতের কোনো চিহ্ন পাওয়া গেল না। যেন ছেলেটা হঠাৎ করে হাওয়া হয়ে গিয়েছিল। এভাবেই প্রায় 2 দিন কেটে গেল। ওই 2 দিন হোস্টেলের কেউ ঠিক মতো ঘুমায়নি। রাত হলেই সবাই নিজের রুমের দরজা ভালো করে লক করে দিত। করিডোরে আগে যে হাসি মজা হতো সেটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। অমিতের রুমমেট 2জন তো এত ভয় পেয়ে গিয়েছিল যে ওরা একা রুমে থাকতেও চাইতো না। আর আমি প্রতিদিন রাতে হোস্টেলের প্রতিটা ফ্লোর ঘুরে দেখতাম। 3 তলার ওই লাস্ট করিডোরটা দিয়ে হাঁটার সময় আমার বুকের ভিতর একটা অস্বাভাবিক ভয় কাজ করত। তারপর থেকে এই হোস্টেলে কেমন জানি একটা আজব পরিবেশ হয়ে গেল। আগে যে হোস্টেলে হাসি মজা চিৎকার আড্ডা দিয়ে ভরা থাকতো, সেই হোস্টেলটা আস্তে আস্তে চুপচাপ হয়ে যেতে লাগলো। রোজ রাতে কেউ না কেউ আমার কাছে কমপ্লেন নিয়ে আসতো। কেউ বলতো, সুকময়দা, আমি স্পষ্ট অমিতের কথা বলার আওয়াজ শুনেছি। কেউ আবার বলতো ওর রুম থেকে পড়ার আওয়াজ আসতেছিল, যেন কেউ পেজ উল্টাচ্ছিল। প্রথম প্রথম আমি এইসব বিশ্বাস করিনি। আমি ভাবতাম অমিত হারিয়ে যাওয়ার পর সবাই মেন্টালি ভয় পেয়ে গিয়েছে। তাই আমি সবাইকে বলতাম, বেশি ভাবিস না, এসব তোদের ভাবার ভুল। কিন্তু যতদিন যাচ্ছিল কমপ্লেন ততই বাড়তে লাগলো। এক রাতে 2জন স্টুডেন্ট আমার রুমে এসে বলল তারা নাকি নিজের চোখে দেখেছে অমিতকে 3 তলার করিডোর দিয়ে হেঁটে যেতে। আমি রেগে গিয়ে বললাম, পাগল হয়েছিস নাকি তোরা? যে ছেলেটা 2 দিন ধরে মিসিং তাকে আবার দেখলি কি করে? ওরা তখন ভয় পাওয়া গলায় বলল, সত্যি বলছি সুকুময়দা, অনেক দূর থেকে দেখতেছিলাম, কিন্তু হাঁটার স্টাইলটা অমিতের মতোই ছিল। তখনও আমি ওদের কথা সিরিয়াসলি নেইনি। কিন্তু তারপর এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যেটা আস্তে আস্তে আমাকেও চিন্তাতে ফেলে দিল। প্রায় প্রতি রাতেই 3 তলার লাস্ট করিডোর থেকে কিছু না কিছু আওয়াজ আসতো। কখনো মনে হতো কেউ আস্তে আস্তে হাঁটতেছে, কখনো আবার মনে হতো কেউ একজন পিছু পিছু আসতেছে। এক রাতে একটা স্টুডেন্ট বাথরুমে যাওয়ার সময় ভয় পেয়ে চিৎকার করে নিচে দৌড়ে আসে। আমি জিজ্ঞেস করে বললাম, কি হয়েছে? ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, বাথরুমের সামনে কেউ দাঁড়িয়ে ছিল। আমি অমিত বলেই ভাবছিলাম, কিন্তু আমি ডাক দিতেই সে চুপচাপ অন্ধকারের মধ্যে চলে গেল। ওই রাতের পর থেকে অনেক স্টুডেন্ট একা বাথরুমে যেতে ভয় পেত। কেউ কেউ তো রাতে পানি খেতেও বের হতো না। আর সবচেয়ে আজব ব্যাপার হলো, অমিতের রুমটা তখন কমপ্লিটলি লক করে রাখা হয়েছিল, কিন্তু প্রতি রাতে ওই রুমের ভিতর থেকে পড়ার আওয়াজ আসতো। মাঝে মাঝে এমনটা মনে হতো যে কেউ আস্তে আস্তে কথা বলতেছে। এক রাতে আমি নিজেও সেই আওয়াজটি শুনেছিলাম। তখন রাত প্রায় 1টা বাজে। আমি নিচে অফিস রুমে বসেছিলাম। হঠাৎ উপর থেকে খসখস করে লেখার মতো আওয়াজ আসতে লাগলো। প্রথমে ভাবলাম হয়তো কোনো স্টুডেন্ট এখনো পড়তেছে, কিন্তু পরের মোমেন্টে আমার মনে পড়লো 3 তলার ওই রুমটা তো লক করা। তখন আমার বুকের ভেতরে কেমন একটা ভয় ঢুকে গেল। আমি টর্চ নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমি যতই রুমটার কাছে যাচ্ছিলাম, আওয়াজটা ততই ক্লিয়ার শোনা যাচ্ছিল, যেন কেউ খুব মন দিয়ে খাতায় কিছু একটা লিখতেছে। এমন করতে করতে অমিতের মিসিং হওয়ার প্রায় 7 দিন হয়ে গেল। কিন্তু এই 7 দিনের মধ্যে হোস্টেলটার অবস্থা পুরো বদলে গিয়েছিল। আগে যে জায়গাটায় রাত 12টা পর্যন্ত হাসি মজা আড্ডা গান বাজনা চলতো, সেই জায়গায় এখন সন্ধ্যা হলেই চুপ হয়ে যেত। আস্তে আস্তে হোস্টেলের প্রায় সব স্টুডেন্ট কিছু না কিছু অদ্ভুত জিনিস দেখতে বা শুনতে শুরু করে। কেউ বলতো রাতে ওয়াশরুমে গেলে পেছন দিয়ে কেউ হেঁটে যাওয়ার আওয়াজ পায়। কেউ আবার বলতো ঘুমের মধ্যে মনে হয় কেউ তার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আর বেশিরভাগ কমপ্লেন আসতো অমিতের রুম নিয়ে। প্রায় প্রতি রাতেই বন্ধ রুমটার ভেতর থেকে পড়ার আওয়াজ আসতো, চেয়ার সরানোর আওয়াজ, মাঝে মাঝে হালকা করে হাসির আওয়াজও শোনা যেত। একটা ছেলে তো একদিন ভয় পেয়ে কান্না করে ফেলেছিল। সে বলতেছিল, আমি নিজের কানে শুনেছি রুমের ভেতর থেকে কেউ আস্তে আস্তে বলতেছিল, দরজাটা খুলো। ওই কথাটা শোনার পর থেকে অনেক স্টুডেন্ট রাত হলে রুম থেকে বের হতো না। কিছু ছেলে একসাথে এক রুমে ঘুমাতে শুরু করে, কেউ কেউ লাইট জ্বালিয়েই ঘুমাতো। আর আমি বাইরে থেকে নিজেকে যতই স্ট্রং করার চেষ্টা করি, মনের ভিতর আস্তে আস্তে আমিও ভয় পেতে শুরু করতেছিলাম, কারণ মাঝে মাঝে আমি নিজেও ওই আওয়াজগুলো শুনতে পেতাম। এক রাতে পাহারা দিতে দিতে 3 তলায় উঠতেই মনে হলো করিডোরের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে আছে। আমি টর্চটা তুলে ধরতেই জিনিসটা অন্ধকারের মধ্যে সরে গেল। আমি দৌড়ে সেখানে গেলাম, কিন্তু গিয়ে দেখি কেউ নেই। শুধু অমিতের রুমের দরজার তালাটা আস্তে আস্তে লড়ছিল।
যদিও রুমের বাইরে থেকে দরজাটা লক করা ছিল, কিন্তু ওই রাতের পর থেকে হোস্টেলের ছেলেরা আরও বেশি ভয় পেতে শুরু করে। তারপর থেকে আস্তে আস্তে একজন দুইজন করে লিভ নিয়ে বাড়ি চলে যেতে লাগলো। কেউ বলল শরীর খারাপ, কেউ বলল পড়াশোনা হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম আসল কারণটা কি। ওরা হোস্টেলটাকে ভয় পেতে শুরু করতেছিল। দেখতে দেখতে এক সময় পুরো হোস্টেলটা ফাঁকা হয়ে গেল। পুরো করিডোরগুলো সারাদিন চুপচাপ পড়ে থাকতো। রাত হলে পুরো বিল্ডিংটা এত নিঃশব্দ হয়ে যেত যে নিজের পায়ের আওয়াজ অস্বাভাবিক লাগতে লাগলো। তারপর একদিন হোস্টেলের ওনার নিজেই আসলেন। 3 তলায় গিয়ে অমিতের রুমের সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। তারপর নিচে নেমে এসে সে আস্তে আস্তে বললেন, এভাবে হোস্টেল চালানো আর পসিবল না। কিছুদিনের মধ্যে অফিসিয়ালি হোস্টেলটা বন্ধ করে দেয়া হলো। সব রুমে তালা লাগিয়ে দেয়া হলো। স্টুডেন্টের জিনিসপত্রগুলো গার্জেনরা এসে নিয়ে গেল। আর শেষ দিনের বেলা আমি নিজের চোখে দেখেছিলাম হোস্টেলের ওনার মেন গেটে একটা বড় তালা লাগিয়ে দিল। হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার পর আমি বাসায় একদম বেকার বসেছিলাম। দিনগুলো যেন একটা একটা করে থেমে যাচ্ছিল। শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। অমিতের ঘটনার পর থেকে আমি নিজেকেও আগের মতো রাখতে পারিনি। বারবার ওই হোস্টেলের করিডোর, ওই বন্ধ রুম সবকিছু মাথায় ঘুরে বেড়াতো। এমন ভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন আমার ফোনে প্রিন্সিপাল স্যারের কল এলো। আমি ফোনটা ধরতেই উনি খুব সিরিয়াসলি আস্তে আস্তে বললেন, সুকুময়, ইমার্জেন্সি এখনই থানায় আসতে হবে তোমার। কথাটা শুনতে আমার বুকের ভেতর কেমন জানি করে উঠল, কারণ ওই ভয়েসটা নর্মাল ছিল না। আমি বেশি প্রশ্ন না করেই তাড়াতাড়ি থানার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর থানায় পৌঁছালাম। থানার গেট দিয়ে ঢুকতে যে দৃশ্য আমি দেখেছিলাম, আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠল। থানার মাঝখানে একটা টেবিলের উপর একটা ডেড বডি রাখা ছিল। পুরো বডিটা প্লাস্টিক দিয়ে কভার করা ছিল। তার চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। কয়েকজন অফিসার চুপচাপ কথা বলতেছে। আর একটু দূরে অমিতের মা মাটিতে পড়ে শুয়ে কাঁদতেছিল। অমিতের মায়ের চোখ একদম বন্ধ ছিল, মুখ দিয়ে শুধু কান্না বের হচ্ছিল। অমিতের বাবা এক পাশে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতেছিল। প্রিন্সিপাল স্যারও এক কোনায় দাঁড়িয়ে চোখের জল মুছতেছিল। আমি কেমন জানি হয়ে গিয়ে সামনে এগোতে লাগলাম। একজন অফিসার আমাকে থামাতে গিয়েও আমি বললাম, স্যার, এটা কি অমিত? কোনো উত্তর না পেয়ে আমি আরও এগিয়ে গেলাম। তারপর বললাম, প্লাস্টিকটা একটু সরিয়ে দিন, আমি দেখতে চাই। প্রথমে পুলিশ না করলো, কিন্তু তারপর আস্তে আস্তে প্লাস্টিকটা হালকা করে সরানো হলো। আর আমি যেটা সেখানে দেখলাম সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা ছিল। অমিতের পুরো মুখটা চিনতে পারার মতো ছিল না। পুরো মুখটা যেন অনেক দিন পানিতে থাকার পর ফুলে নষ্ট হয়ে গিয়েছিল। চোখ দুটো পর্যন্ত ঠিক মতো বোঝা যাচ্ছিল না। আমি পিছনে সরে গিয়ে চেয়ারে বসে পড়লাম। মাথা ঘুরে যাচ্ছিল, বুকের ভিতরে শুধু একটা কথাই ঘুরে যাচ্ছিল, এটা কিভাবে সম্ভব? পুলিশ আমাকে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে শান্ত করতে লাগলো। কিছুক্ষণ পর আমি জানতে পারলাম অমিতের বডি হোস্টেল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা পুরনো পুকুর থেকে পাওয়া গেছে। ওই পুকুরটা নিয়ে আগেও লোকালরা খুব কম কথা বলতো। বলা হতো সেখানে রাতে কেউ গেলে নাকি ফিরে আসতো না। অমিতের কেসটা অফিসিয়ালি সেখানে ক্লোজ করা হলো, কিন্তু আমার জন্য ঘটনাটি সেখানেই শেষ হয়নি। রাত প্রায় 2টার দিকে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ দরজায় কেউ নক করলো। ঘুমটা একদম কেমন জানি ভেঙে গেল। আমি তখনই উঠে বসলাম। ঘরের মধ্যে একটা কেমন জানি ঠান্ডা হাওয়া চলে এলো, যেটা আগে কোনোদিন ফিল করিনি। আস্তে আস্তে আমি বিছানা থেকে উঠে দরজার দিকে গেলাম। দরজার কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। বাইরে কেউ থাকলেও তার কোনো শব্দ নেই, যেন কেউ বাইরে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ধীরে ধীরে দরজা খুললাম, আর সামনে যে ছবি আমি দেখলাম সেখানেই আমার শরীর থমকে গেল। দরজার সামনে অমিত দাঁড়িয়েছিল, একদম চুপচাপ এক জায়গায়, মাথা হালকা নিচু করে দাঁড়িয়েছিল। গায়ের কাপড়টা যেন ভেজা ভেজা লাগতেছিল। সে আমাকে দেখেই আস্তে করে বলল, সুকুময়দা, হোস্টেল কেন বন্ধ করে দিলে? তার গলাটা খুব হালকা ছিল, কিন্তু সেই গলায় একটা ভারী কষ্ট ছিল, যেন অনেকদিন ধরে কথা বলা হয়নি। সে আবার বলল, আমি ওখানে একা থাকতে পারি না। রাত হলে ওখানে একদম চুপ হয়ে যায়, আমার খুব ভয় লাগে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না, হাতটা যেন কেঁপে উঠতেছিল। আমি একবার চোখ ঝাপটে পিছনে তাকালাম, আর যখন আবার সামনে তাকালাম দরজার সামনে কেউ নেই, যেন এখানে কেউ ছিল না।
কিন্তু এইবার আমি আর চুপ করে থাকতে পারলাম না, কারণ আমার নাকের কাছে একটা গন্ধ এলো, হালকা জলের গন্ধ, আর যেন পুরনো মাটির মতো ভিজে ভিজে একটা স্মেল। তারপর আমি চিৎকার করে কিছু বলতে গিয়ে দেখি আমি বিছানায়। আমি একদম অবাক হয়ে গেলাম, আমি তো অমিতের সামনে দাঁড়িয়েছিলাম, আমি বিছানায় আসলাম কি করে? আর তখনই আমি বুঝতে পারলাম এসব যা আমি দেখতেছিলাম সব একটা স্বপ্ন ছিল। আমি একদম অবাক হয়ে গেলাম, এটা আমি কি দেখলাম? অমিত আমার কাছে এসেছিল,